আসসালামু আলাইকুম সবাইকে। আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকে রান্না করছি হাঁসের গোশ। হাঁসের গোশ কম বেশি সবাই রান্না করতে পারে। এটা তেমন কোনো এমন রেসিপি না যে কেউ রান্না করতে পারে আর কেউ পারে না। কিন্তু অনেক পাকা রাঁধুনিও আছে যারা হাঁসের গোশ রান্না করলে গোশে কেমন যেন একটা গন্ধ বের হয় খাওয়ার সময়, আর যেটা আমার একদম পছন্দ নয়। তাই আমি এই রেসিপিটা শেয়ার করছি উইথ টিপস অ্যান্ড ট্রিক্স। তাই চলুন দেখা। আমি গোটা একটা হাঁস নিয়েছি, আর হাঁসের মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আমি একটা লোহার কড়াই ব্যবহার করছি। এটা হচ্ছে প্রথম টিপস, যারা রান্না করবেন অবশ্যই একটা লোহার কড়াই ইউজ করবেন। লোহার কড়াইতে গোশের টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। 1/3 কাপ তেলের ভেতরে আমি 2টা তেজপাতা আর সামান্য মশলা দিয়েছি। এটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এভাবে পেঁয়াজ ভাজলে পেঁয়াজের ভিতরে তেজপাতার এবং মশলার খুব সুন্দর একটা গন্ধ চলে যায়, তাই প্রথম থেকেই গন্ধটা সুন্দর হতে শুরু করে। আর এরপরে ক্রমান্বয়ে আমি সব মশলাগুলো ইউজ করব, কিন্তু এখানে একটা আমি ডিফারেন্ট মশলা ইউজ করব। আমি জানি না সবাই ইউজ করে কিনা, কিন্তু আমি করি। পেঁয়াজ রসুন আমি এমন আস্তে আস্তেই ব্যবহার করব, কারণ আমি জানি সবগুলো সিদ্ধ হয়ে যাবে। গোলমরিচও আস্ত দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি এগুলো আমি সামান্য গুঁড়ো করে বা পিষে নিয়ে দেব। তো দিয়ে দিলাম। আর যেহেতু এই মশলাগুলো সহই আমি ভাজছি, তাই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। কড়াইয়ে গোশ রান্না করলে গোশের টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়। ছোটবেলা থেকে আমরা কড়াইয়ে গোশ রান্না করেই খেয়ে অভ্যস্ত, তাই না? আর এখন ননস্টিকের প্যান এসছে বলে সবাই ননস্টিক ব্যবহার করে, কিন্তু আসল স্বাদটা যেন হারায়ে যাচ্ছে দিন দিন। দিয়ে দিচ্ছি সামান্য আদা। আদাটাও আমি এভাবেই ভেজে নেব। আদার পরিমাণ হাফ চামচের মতো, বেশি না, কারণ আদা বেশি দিলে আদা আদা গন্ধ বের হবে। সামান্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখন শুকনো একে একে দিতে থাকব। হলুদ, জিরা, ধনিয়া আর শুকনো মরিচের গুঁড়া। ঝাল আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ইউজ করতে পারেন, কারণ হাঁসের গোশের ঝাল যদি একটু বেশি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি কাঁচা মরিচও ব্যবহার করব, কিন্তু যে স্পেশাল আইটেমটা এখন আমি দিলাম এটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন অনেকেই চেনেন। পাঁচফোড়ন কাঁচা অথবা ভেজে দুটোর যে কোনো একটা ইউজ করতে পারেন। এই পাঁচফোড়নটাই হচ্ছে হাঁসের গোশ রান্নার সবচেয়ে বড় ট্রিক্স। পাঁচফোড়নটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু গোশ দিয়ে একটা বাজে গন্ধ থেকেই যাবে আর বের হবে। খাওয়ার সময় যে গন্ধটা অনেকেই পছন্দ করে না, তাই অবশ্যই এই পাঁচফোড়নটা ব্যবহার করার কথা ভাববেন আর মনে করে ব্যবহারও করবেন। পাঁচফোড়নটা আমি কাঁচা কিন্তু একটু বেটে ব্যবহার করছি। বেশি ব্যবহার করবেন না, হাফ চামচের মতো দিলেই হয়ে যাবে। আর পাঁচফোড়নের খুব সুন্দর একটা স্মেল বের হওয়া শুরু হবে। আর মশলাটাকে খুব ভালো করে ভুনা করতে হবে। মশলাটা যত ভালো ভুনা হবে গোশের কিন্তু গন্ধ ততই চলে যাবে, আর কোনো গন্ধই থাকবে না। তাই আমি এখন গোশগুলো দিয়ে দিচ্ছি আর কষাতে থাকছি। একটু ধৈর্য সহকারে গোশটাকে কষানোর চেষ্টা করবেন। এটা ভাজাও বলতে পারেন বা ভুনাও বলতে পারেন, যেটাই বলেন না কেন আপনার ভাষায় অসুবিধা নেই। তো আমরা একটু বেশি সময় নিয়ে এবং মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দর করে ভুনা করব। গোশ তার নিজস্ব পানি ছাড়তে শুরু করবে, যেহেতু আমি অলরেডি লবণ দিয়ে ফেলেছি। তো আস্তে আস্তে সেই পানিটা বের হবে আর আমরা খুব সুন্দর করে এটাকে ভাজতে থাকবো বা কষাতে থাকবো। আমি আরও 8-10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু কেটে দিয়ে দিয়েছি যাতে ঝাল হয়, কারণ হাঁসের গোশ ঝাল ছাড়া ভালো লাগবে না। আর শীতের সময় তো হাঁসের গোশ সবাই খেতে খুব পছন্দ করে। খিচুড়ি, ভাত, রুটি যাই বলুন না কেন সব কিছুর সাথে হাঁসের গোশ কিন্তু খুব মজা লাগে। আর
আর আপনি যদি এই রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে আমার মনে হয় না যে আপনার যে কোনো গোশই রান্না করলে আর গন্ধ বের হবে। গরুর গোশ, খাসির গোশ, যে কোনো গোশই আপনি যখন রান্না করবেন অবশ্যই এই পাঁচফোড়নটা ব্যবহার করবেন। পাঁচফোড়নটাই ব্যবহার করলে কিন্তু গোশ দিয়ে কোনো গন্ধ বের হয় না। গোশ কষানো হয়ে গেছে, তাই আমি এখন 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি। গোশ রান্না করার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে গোশটা শিম খাওয়ার কোনো গোশ ঢেকে দিয়ে রান্না করছি। 30 থেকে 40 মিনিটের মধ্যেই গোশ সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাও শেষ হয়ে যাবে। হাঁসের প্রকৃতির ওপর নির্ভর করে পানি কতটুকু লাগবে আর কতটুকু সময় লাগবে তা সিদ্ধ হতে। দেখতেই পাচ্ছেন গোশ রান্না শেষ এবং খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় আমি চুলা বন্ধ করছি না, কারণ আমি গোশটা ভুনা করব। সামান্য পরিমাণ ঝোল এখনো। এই অবস্থায় আপনারা চাইলে রান্না শেষ করতে পারেন যদি গোশ সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমি ঝোলটা আসলে এভাবে রাখবো না, একেবারে গায়ে মাখা ভুনা করব। দেখতেই পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি যে গোশটা সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে আসলে সিদ্ধ হয়েছে। আমি আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করছি। এরপরে এখন দেখা যাচ্ছে কিন্তু যে তেল আর মশলা একদম নিচে চলে এসছে এবং গোশের চেহারায় অনেক পরিবর্তন চলে এসছে। আসলে আমি গোশটা এভাবেই রাখতে চেয়েছিলাম, মাখা মাখা। হাঁসের গোশে কখনো আসলে ঝোল রাখা উচিত না, কারণ যে কোনো পাখির মাংসই যখন রান্না করবেন অবশ্যই ঝোলটা কমিয়ে ফেলবেন, তাহলে কিন্তু গন্ধ থাকার কোনো চান্সই নাই। আর যখন রান্না করবেন তখন এমন একটা লোহার কড়াই অবশ্যই ব্যবহার করার কথা ভাববেন, কারণ লোহার কড়াইতে আমি আগেই বলেছি রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু ভিন্ন হবে। দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ আর পরিবেশনও শেষ। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হলো আপনার রান্না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস এনি আপডেট। রুটি, ভাত, যেভাবেই আপনি চান সাজিয়ে পরিবেশন করুন, প্রিয়জনদের অবশ্যই ভালো লাগবে। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।